স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশের অগ্রযাত্রা ও রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীরুত্তম। বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমান দেশ পরিচালনায় বিচক্ষণতা ও দূরদর্শিতার যে দৃষ্টান্ত রেখে গেছেন তা সমৃদ্ধ দেশ গঠনে অনুকরণীয় মনে করেন বিশ্লেষকরা। হাসান মাহমুদের রিপোর্ট। বগুড়ার বাগবাড়িতে ১৯৩৬ সালে জন্ম নেয়া জিয়াউর রহমান ১৯৫৫ সালে মাত্র ১৭ বছর বয়সে যোগ দেন সেনাবাহিনীতে। সেনা কর্মকর্তা হিসেবে দারুণ চৌকস আর দৃঢ়চেতা এই তরুণ অফিসার দেশের দুঃসময়ে সবকিছু ছাপিয়ে সামনে আসেন ত্রাতা হয়ে ১৯৭১ সালে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা তার সাহসী কণ্ঠ মুক্তিকামী জনতার ঢেউয়ে ছড়িয়ে দেয় স্বাধীনতার বারতা। রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া জেড ফোর্সের এই সেক্টর কমান্ডার জীবন বাজি রেখে বীরত্বপূর্ণ অবদানের জন্য ভূষিত হন বীর উত্তম খেতাবে। ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মেজর জিয়াকে আরও একবার নিয়ে আসে দেশের সংকট পরিস্থিতি উত্তরণের নায়ক হিসেবে। ৭৭ সালের ২১ এপ্রিল তিনি হন দেশের রাষ্ট্রপতি। আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বতন্ত্র। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করে ১৯ দফা কর্মসূচি নিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান জিয়াউর রহমান। হয়ে ওঠেন গণমানুষের জিয়া, রাজনীতির জিয়া। বিপন্ন জাতিকে উদ্ধার করার জন্য জিয়াউর রহমান কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন। প্রথম পদক্ষেপ হলো তিনি এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। আর রাজনীতি ছিল গণমুখী, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে রাজনীতি, এই রাজনীতির প্রবর্তক বাংলাদেশে আপনার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে কারণেই তিনি ইতিহাসে বেঁচে থাকবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী ভূমিকায় পাল্টাতে শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থা। দেশ এগিয়ে যায় গণতান্ত্রিক উন্নয়নের পথে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ পায় অনন্য পরিচিতি। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে পথ চললে মানুষের আস্থা হারাবে না বিএনপি, এমনই মত বিশ্লেষকদের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর, ফেসিবাদের পতনের পর যে নতুন বাস্তবতায় বাংলাদেশের গণতন্ত্রের যে একটা উত্তরণের সংকটের মধ্যে আমরা আছি, অর্থনৈতিক ক্ষেত্রে একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে যে আমরা আছি, এই বাস্তবতাতেও আজকের দিনেও আমি মনে করি জিয়াউর রহমানের যে রাষ্ট্রদর্শন, তার যে নীতি আদর্শ, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এগুলো অনুসরণের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মব সৃষ্টির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। গতরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শনিবার বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সমাবেশ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করতে বললে তিনি ম্যাজিস্ট্রেটকে হেনস্থা করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সাথে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চুক্তি স্বাক্ষর হয়নি, তবে পুরো প্রকল্প নিয়ে উভয় দেশের সম্মতিতে মেমোরেন্ডাম স্বাক্ষর হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিস্তা প্রকল্প কার্যক্রম শুরু করতে না পারলেও রাজনৈতিক সরকারগুলোর সময়ে সেটি সম্ভব বলেও উপদেষ্টা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এটি একটি বড় প্রকল্প, কত খরচ হবে এখনও তা নির্ধারণ করা সম্ভব হয়নি। সকালে জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুর জেলার কাউনিয়া উপজেলার নদীর ১০ নম্বর ঘাট গাজীরহাট ও কাউনিয়া রেল সেতু প্রাঙ্গণে চীনা রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল পরিদর্শনে যান।
পানির ন্যায্য হিস্যা এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি 54 বছরের কথাটা আগে জিজ্ঞেস করেন, তারপরে 1.5 বছরের কথাটা জিজ্ঞেস করেন। আর 2 নম্বর কথা হচ্ছে, এগুলো যেহেতু বড় রাজনৈতিক ইস্যু, আমরা মনে করি নির্বাচিত সরকার এসে এটা করাটাই ভালো। নির্বাচিত সরকার এসে যেন তাদের আর অপেক্ষা করতে না হয়, সেই প্রস্তুতিটা আমরা গঙ্গার ক্ষেত্রে এবং তিস্তার ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই করে দিয়েছি। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপ সহ 10 জনকে হত্যায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। অভিযোগে বলা হয় 19 ও 21 জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে কবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি ওবায়দুল কাদেরের সাথে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন। এসব অভিযোগ সহ মোট 3টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সাকসু নির্বাচন বন্ধের অপচেষ্টা করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম। সকালে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রশাসন যখন নির্বাচনের শেষ মুহূর্তের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, ঠিক তখনই একটি মহল পেশি শক্তির মাধ্যমে এ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পায়তারা করছে। আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় ছিল প্রতিটি ক্যাম্পাসেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সে লক্ষ্যে ক্যাম্পাসে নিয়মিত ও কার্যকর ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা। নির্বাচন কমিশন দক্ষতার সাথে কাজ করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবে তারা। বলেছেন, 24-এর গণ অভ্যুত্থানে স্থিতিশীল বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে, যার প্রথম ধাপ 12ই ফেব্রুয়ারির নির্বাচন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। জন্মদিনে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতার আদর্শকে ধারণ করে সামনের দিকে এগোতে চায় বিএনপি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথাও জানান তিনি। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। ও আজকে যখন ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। বিএনপির মহাসচিব বলেন, কিছু বিতর্ক থাকলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান তারা। যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদা শ্রদ্ধা জানানো হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, সে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রচলিত রাজনীতির ধারা পরিবর্তন করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় তার দল। আর এই সংস্কৃতিতে থাকবে স্লোগান, মিছিল মিটিংয়ের বাইরে মানুষের পাশে দাঁড়ানো, যেখানে থাকবে না দোষারোপের রাজনীতি। যশোরে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
যশোরে সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। শরীরের রং ভিন্ন হওয়ায় বাবা ফেলে গিয়েছিল যশোরের আফিয়াকে। শিশু সন্তানকে নিয়ে মা মনিরা খাতুন যখন অকুল পাথারে, তখন আফিয়া ও তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান আফিয়ার জন্য তৈরি করে দিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। ঘর হস্তান্তর উপলক্ষে সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে দোয়ায় শরীক হন তারেক রহমান। এ সময় তিনি বলেন, আফিয়ার মতো শিশুদের পাশে থাকবে বিএনপি। প্রচলিত রাজনীতি পরিবর্তনের কথাও বলেন বিএনপির চেয়ারম্যান। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকে, বিভিন্ন কথাবার্তা থাকে। মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, বিভিন্নভাবে দোষারোপ করছে। উপস্থিত মুরব্বীবর্গ, প্রিয় নেতৃবৃন্দ, আমার মনে হয় আমরা অনেক দিন ধরে, বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি। এখন বোধহয় আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন। আমাদের রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে এমন ভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। তারেক রহমান বলেন, সংস্কার প্রয়োজন আছে, তবে মানুষের নিত্যদিনের সমস্যাকে পাশ কাটিয়ে নয়। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে হয়তো তাদের সীমাবদ্ধতা থাকার কারণে তারা হয়তো অনেক কাজ করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি কাজ করেছে, আমরা কি দেখেছি কি যে রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে কাজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এই সংস্কারগুলোর মধ্যে কি আছে, এই সংস্কারের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এই সংস্কারের মধ্যে অধিকাংশ বিষয় যেগুলো আলোচনা হয়েছে, সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে, আইনগত বিষয়ে আলোচনা হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো এসছে, এগুলোও ভালো, এগুলোও প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যতের জন্য প্রয়োজন। কিন্তু যেই কথাটি বলছিলাম যে আফিয়ার মতন যারা সন্তান আছে, আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে, এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে। এরা তো এই দেশেরই সন্তান। ক্ষমতায় গেলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ ৩ অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের চলমান দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। বলেন, ইলেকশন কমিশনের মতো একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের এমন পক্ষপাত দুষ্ট আচরণ কাম্য নয়। শিগগিরই নির্বাচন কমিশন এই বিষয়ে সমাধান করবে বলে প্রত্যাশা করেন তিনি। বলেন, ছাত্র শিবির নানা কৌশল করে ও মব সৃষ্টি করে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করেছে। ছাত্রদল লেজুর বৃত্তির রাজনীতি করে না উল্লেখ করে রাকিব অভিযোগ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী ভিসি ও শিক্ষকেরা নিয়োগ বাণিজ্য এবং ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের পক্ষে কাজ করছেন। জুলাই রক্তের ঋণ শোধ করতে গণভোট হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। দুপুরে ময়মনসিংহে বিভাগীয় প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধীকরণ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এই দায়িত্ব এখন জনগণের ওপর। নতুন বাংলাদেশ তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছে তা সহসাই আনে নাই উল্লেখ করে আলী রিয়াজ বলেন, সবাই মিলে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এদিকে বগুড়া জেলা প্রশাসনের গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইন উপদেষ্টা আসিফ নজরুল গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের চেষ্টাটা হবে ভবিষ্যতে যেন কোনো অবস্থাতে একজন রাশেদা বেগমকে অপেক্ষা করতে না হয়, তার সন্তানের শেষ দেহাবশেষটুকু খুঁজে পেতে, যেন এক ব্যক্তির ইচ্ছায় দেশ শাসিত না হয়, যেন জবাবদিহিতার ব্যবস্থাটা তৈরি হয়, যেন একটা স্বাধীন বিচার বিভাগ আমরা তৈরি করতে পারি।
কুমিল্লার চৌদ্দগ্রামের জামাতের 3টি অফিস, দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই অগ্নিকাণ্ডের অভিযোগ করেছেন উপজেলা জামাতের সেক্রেটারি বেলাল হুসাইন। রবিবার রাতে বাতিসা ইউনিয়নের একটি মহিলা মাদ্রাসায় ছাত্রীদের বহনকারী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও গাছবাড়িয়া, তেলিপুকুর পাড়, ধনিজকড়া বাজার ও সমেশপুর মুসলিম মার্কেটে জামাতের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সময় একটি মুদি দোকান পুড়ে যায়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে 31 জানুয়ারির মধ্যে সমস্ত বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। আর নির্বাচন নির্বিঘ্ন করতে সারা দেশে প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে দেখুন নজরানা চৌধুরীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রস্তুতি এবং পর্যালোচনা করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক বসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ যোগ দেন। বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সব বাহিনীকে বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বমোট 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবারই প্রথম নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাহিনীগুলো 418টি ড্রোনের মাধ্যমে নজরদারি করবে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল বৈধ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র চলতি মাসের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোট কেন্দ্রের সংখ্যা হবে 42,761টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে 8,780টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548টি। গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ, যেটা নিরাপত্তার দিক। তবে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নামে ইস্যুকৃত বা তাদের জন্য অনুমোদিত নিরাপত্তারক্ষীর নামে নিবন্ধিত অস্ত্র এর আওতামুক্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, হ্যাঁ ভোটে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। সন্ধ্যায় গণভোটের পক্ষে প্রচারের অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় তিনি একথা বলেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। আগামীতে কোনো ইঞ্জিনিয়ারিং নির্বাচন বাংলাদেশে করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, নির্বাচন কমিশন এ ধরনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে এবারের নির্বাচন হবে 1991 সালের মতো সফল নির্বাচন। এছাড়া ইসি যদি মনে করে বাংলাদেশে একটাই দল আছে তাহলে ভুল করবে। নির্বাচন কমিশন তাদের আচরণ পরিবর্তন না করলে 10 দলীয় জোট আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে অভিযোগ করে দলটির মুখপাত্র ও প্রধান নির্বাচন সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিচ্ছে। আগামীর সংসদে কোনো ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের দেখতে চায় না দেশের মানুষ। বিশেষত গত
ফলে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আমরা চাই যে যারা আইনের নির্বাচনে যে আইন বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেবল নির্বাচনে অংশগ্রহণ করুক। আগামীর বাংলাদেশ, আগামীর সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়নে উন্নীত হয়েছে। সকালে চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। 15 সালের পরে 25 সালে 11 বছর কিছু করে নাই। আমরাই তো এসে পে কমিশনটা করেছি, কারণ আমরা দেখি যে কত বছরে ইনফ্লেশন বেড়েছে, কস্ট অফ লিভিং এসে বেড়েছে অনেক কিছু। অর্থাৎ এই জন্য পে কমিশন আমার পে কমিশন কাজ করছে, ইনশাল্লাহ একটা রিপোর্ট দেবে। আমরা যতটুকু পারি এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব।